নমস্কার বন্ধুরা, আমি পারিজাত এসে গেছি আবার আপনাদের সঙ্গে। আমার চ্যানেল হই হইতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের দিন অর্থাৎ আগের ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করেছিলাম অ্যাবাউট আ স্ক্যাম, যে এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম কিভাবে হয়েছিল। তার আগেও আমি আরও একটা সন্দেশখালির ইস্যু নিয়ে ডিসকাস করেছিলাম। আপনারা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা তো জানেনই। আজকেও আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। আমার আজকের টপিক মেটিয়াবুরুজে ইল্লিগাল বিল্ডিং ভেঙে পড়া নিয়ে। তো ইল্লিগাল বিল্ডিং কি, কেন একটা বিল্ডিংকে ইল্লিগাল বলা হয় বা কখন বলা হয়, একটা বিল্ডিংকে লিগাল হবার জন্য কি কি পারমিশন লাগে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রমোটাররা বা সাধারণ মানুষও সেই সমস্ত পারমিশন নেন না, ফলে কি হয়, বিল্ডিংটা হয়ে যায় ইল্লিগাল। মেটিয়াবুরুজের ক্ষেত্রে কি হয়েছিল আজকের প্রতিবেদনে আমি সেটাই আপনাদের সঙ্গে ডিসকাস করব। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, তাই জন্য পুরো ব্যাপারটা জানতে হলে, অর্থাৎ একটা বিল্ডিং কেন ইল্লিগাল হয়, কখন ইল্লিগাল হয়, বিল্ডিংটাকে লিগ্যাল ওয়েতে করবার জন্য কি কি দরকার, এই পুরো ব্যাপারটা জানতে গেলে এই ভিডিওটা কিন্তু আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, স্কিপ না করে। যারা আমার চ্যানেলের সাবস্ক্রিপশন এখনো নেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন বেল আইকন টিপে, সো দ্যাট এই টাইপের বিভিন্ন রকম ইম্পর্টেন্ট আপডেট সেগুলো আপনারা টাইমলি পেয়ে যাবেন। আমরা প্রথমে জেনে নিই যে অবৈধ নির্মাণটা আমরা কাকে বলছি। যে কোনো বিল্ডিং বা কনস্ট্রাকশন করতে হলে তার একটা প্রসিডিওর আছে। কর্পোরেশন থেকে বিল্ডিং ডিপার্টমেন্টের আন্ডারে কিছু ডিপার্টমেন্ট আছে যাদের কাছে আমাদের বিভিন্ন রকম ডকুমেন্ট জমা করতে হয় কোনো একটা কনস্ট্রাকশন করবার আগে। এই ডকুমেন্টসগুলোকে বেস করে তারা ইভ্যালুয়েট করার পরে তারা স্যাংশন করে বা পারমিট করে যে হ্যাঁ কনস্ট্রাকশনটা করা যাবে বা সেটা বৈধ। এর বাইরে যদি কোনো কনস্ট্রাকশন হয়, অর্থাৎ আপনি পেপারস জমা করলেন সব রকম যা যা দরকার, কিন্তু পেপারসে কোনো প্রবলেম থাকার দরুন কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট আপনাকে বলল যে এই যে বিল্ডিংটা আপনি করতে চাইছেন এইটা করা সম্ভব নয়, কিন্তু আপনি শুনলেন না। আপনি বললেন যে না, আমাকে তো বিল্ডিংটা করতেই হবে। আপনি কি করলেন, আন্ডার দ্য টেবল ঘুষ দিয়ে একটা অলিখিত পারমিশন জোগাড় করে নিলেন। আপনাকে বলা হলো যে আপনার কোনো টেনশন নেই, আপনি নিশ্চিন্তে একদম বাড়ি বানাতে পারেন, যেরকম প্ল্যান করেছিলেন ওরকমই বানান, কোনো চাপ নেই, আমরা আছি তো। আপনিও নিশ্চিন্ত হয়ে মহানন্দে আপনার স্বপ্নের প্রজেক্টের কাজে হাত দিলেন। কর্পোরেশন থেকে বলে দিয়েছে অফিসাররা যে হ্যাঁ হ্যাঁ আপনার কোনো টেনশন নেই, আপনি আরামসে বিল্ডিং বানাতে পারেন, কোনো অসুবিধে নেই, কেউ আপনাকে কিছু বলবে না। কিন্তু কি হলো তাতে? তাহলে কি বিল্ডিংটা স্যাংশন হয়ে গেল? না, স্যাংশন কিন্তু হলো না। হলো কি? ইল্লিগাল কনস্ট্রাকশন, অবৈধ নির্মাণ। বিল্ডিং স্যাংশন করানোর জন্য কিছু মুখ্য ডকুমেন্টস লাগে, অর্থাৎ প্রাইমারি ডকুমেন্টস। যেরকম যে জমির ওপরে এই কনস্ট্রাকশনটা হবে তার একটা টাইটেল ডিড লাগে এবং ক্লিয়ার টাইটেল ডিড। নাও সেকেন্ড ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে বিল্ডিংটা আপনি বানাতে চাইছেন সেই বিল্ডিংটার একটা ড্রয়িং আপনাকে জমা করতে হবে। বিল্ডিং এর যে ড্রয়িং আপনি সাবমিট করবেন সেটা ইভ্যালুয়েট করবে কর্পোরেশনের অ্যাপ্রুভড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টসরা। এই ড্রয়িংটা ভীষণ একটা ভাইটাল জিনিস, কারণ ড্রয়িংটার উপরে ডিপেন্ড করবে যে বিল্ডিংটা দাঁড়িয়ে থাকতে পারবে কিনা, নাকি বানানোর পরে ভেঙে পড়ে যেতে পারে। যদি এই স্যাংশন আপনার না থাকে, অর্থাৎ যদি কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা সেটা স্যাংশন না করে, তার মানে বুঝতে হবে যে ওই স্ট্রাকচারাল ড্রয়িং এর মধ্যে কোনো প্রবলেম আছে, যেটা আপনি কিন্তু অ্যাভয়েড করে বিল্ডিংটা বানাতে চলে গেলেন। এবং কিছুদিন পরে কি হবে, ওই মেটিয়াবুরুজের ঘটনা, বিল্ডিং হুড়মুড় করে ভেঙে পড়বে যখন সেটা তৈরি হচ্ছে সেই অবস্থাতেই। তাহলে এবার বুঝুন কতটা ইম্পর্টেন্ট এই ডকুমেন্ট। এরপরে চলে আসুন থার্ড ডকুমেন্ট, যেটা হচ্ছে গভর্নমেন্টের একটা এনওসি লাগে, অর্থাৎ সেই জায়গায় সেই কনস্ট্রাকশন করা যাবে না যাবে না। অনেক সময় ধরুন ল্যান্ডের কোনো রকম প্রবলেম থাকে, যেমন ধরুন জলা জমি বা ভেড়ি বুঝিয়েও অনেক রকম কনস্ট্রাকশন হয় যেগুলো কিন্তু অ্যালাউড নয়, অ্যাপ্রুভ নয়, স্যাংশন নয়। এই সমস্ত কনস্ট্রাকশন যেগুলো জলা জমির ওপরে হচ্ছে এগুলো সব কিন্তু ইল্লিগাল কনস্ট্রাকশন। আবার মনে করুন যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, কর্পোরেশনের কিছু রুলস আছে, যেমন মনে করুন বিল্ডিং এর সামনে কতটা জায়গা ছাড়তে হবে,
বিল্ডিং এর পেছনে কতটা জায়গা ছাড়তে হবে, বা দুটো সাইডে কতটা জায়গা ছাড়তে হবে, পাশের বিল্ডিং এর সঙ্গে তার কতটা গ্যাপ থাকবে, এরকম নানা রকম রুলস আছে। এবার আপনি দেখলেন যে আপনার জায়গাটা কম পড়ে যাচ্ছে, আপনার যে অ্যালোকেটেড ল্যান্ড সেটা বিল্ডিং করতে গেলে কর্পোরেশনের নিয়ম মানতে গেলে জায়গাটা কম পড়ে যাচ্ছে। আপনি কি করলেন, যে জায়গাটা ছাড়ার কথা তার উপরেও কনস্ট্রাকশন করে দিলেন, করে নিজের জায়গাটাকে বাড়িয়ে নিয়ে আনন্দে রইলেন। কিন্তু কি হলো, দেখা গেল হঠাৎ আপনার বাড়িতে আগুন লেগেছে। প্রবলেম কোথায় হলো? ফায়ার ব্রিগেড ঢুকতে পারলো না। কেন? আপনার যতটা কর্পোরেশনের নিয়ম অনুযায়ী জায়গা ছাড়ার কথা আপনি সেটা ছাড়েননি। অগত্যা কি হলো, বাড়ি আগুন লেগে জ্বলে গেল, মানুষজন মারা গেল। এগুলি হচ্ছে ইললিগাল কনস্ট্রাকশন। এবার মনে করুন কোনো একটা প্ল্যান স্যাংশন হয়েছে, কিন্তু বিল্ডিংটা স্যাংশন হয়েছে 4 তলা পর্যন্ত, কারণ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টরা ডিজাইন ভ্যালিডেট করে দেখেছে যে ওই বিল্ডিংটাকে যদি স্টেবল ওয়েতে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে সেটা 4 তলা অবধি দাঁড়িয়ে থাকতে পারবে। আপনি যদি সেটাকে 5 তলা করে ফেলেন কি 6 তলা করে ফেলেন, তাহলে কি হবে, বিল্ডিং এর ওপরে লোড বেড়ে যাবে এবং বিল্ডিং এর তলায় ততটা স্ট্রেংথ নিয়ে তার ডিজাইন করা হয়নি। কিন্তু আপনি ধরুন প্রমোটার বা কোনো প্রাইভেট মানুষ, আপনি বিল্ডিংটা দেখলেন যে ঠিক আছে 4 তলা অবধি তো আছেই, কি আছে আর 1 তলা বাড়িয়ে নি। যখন লোকাল মিউনিসিপ্যালিটি থেকে লোক এলো, আপনি ওই আন্ডার দ্য টেবিল কিছু দিয়ে দিলেন, সেও খুশি হয়ে বাড়ি চলে গেল। এরপরে কি হলো, কিছুদিন পরে আপনি দেখলেন আপনার বিল্ডিংটা হুড়মুড় করে ভেঙে পড়ছে। কেন, কি ব্যাপার? বিল্ডিং নাকি লোড নিতে পারছে না। কেন লোড নিতে পারছে না? কারণ ছিল 4 তলার স্যাংশন প্ল্যান, আপনি বানিয়ে ফেলেছেন 5 তলা। এটা কিন্তু ইললিগাল কনস্ট্রাকশন। তো এইরকম ভাবে নানা রকম ইললিগাল কনস্ট্রাকশন কিন্তু হয়। এখানে আরো একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে রাখি, অনেকেই বাড়ি ঘর কিনতে চান, তো ওনাদের একটা কোয়েশ্চেন থাকে যে আমি কি করে বুঝবো যে বাড়িটা ইললিগাল নাকি লিগাল। প্রথম কথা হচ্ছে যে যদি ইললিগাল কনস্ট্রাকশন হয় তাহলে তার ডকুমেন্টস থাকবে না। এইবারে হতে পারে যে আপনি ডকুমেন্টসের ব্যাপারে অতটা ওয়াকিবহাল নন, আপনি জানেন না যে লিগাল কনস্ট্রাকশনের পেপারস যা থাকার কথা সেগুলো কি, সেখানে কি সাইন থাকবে, কি স্ট্যাম্প থাকবে, আপনার অতটা ধারণা নেই, বা কোন ডকুমেন্টস না থাকলে সেটা কি ইললিগাল বলে ধরে নেওয়া হবে সেটা আপনি অতটা জানেন না। একটা মোস্ট ইজিয়েস্ট এবং ভ্যালিড উপায় কনস্ট্রাকশনটা লিগাল না ইললিগাল বোঝার, সেটা হচ্ছে ব্যাংক লোন অ্যাপ্লাই করা। অর্থাৎ আপনি যদি যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা ন্যাশনালাইজ ব্যাংক, যেরকম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এদের কাছে যে প্রপার্টিটা কিনতে চাইছেন সেই প্রপার্টিটার ব্যাপারে লোন নেওয়ার জন্য আগ্রহী হয়ে ফর্ম ফিল আপ করেন, এবং যদি সেই ব্যাংক অ্যাপ্রুভ করে লোন, তাহলে জানবেন যে বিল্ডিংটা কিন্তু স্যাংশন প্ল্যানের মধ্যে রয়েছে এবং বিল্ডিংটা ইললিগাল নয়। কিন্তু ব্যাংক যদি লোন দিতে রাজি না হয় এবং যদি লোন রিজেক্ট হয়ে যায়, তাহলে জানবেন সেই প্রপার্টিটার ডিসপিউটেড এবং সেই প্রপার্টিটা কোনো লিগাল কনস্ট্রাকশন নয়। তাহলে এবারে ব্যাংক লোন ভেরিফিকেশনের পাশাপাশি কি কি ডকুমেন্ট আপনাদের নিতে হবে যদি একটা লিগাল প্রপার্টি কিনতে হয়, সেটা আমি আপনাকে বলে দিই, শুনে নিন। 1 নম্বর হচ্ছে স্যাংশন প্ল্যান, মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে এনওসি ফ্রম দ্য লোকাল ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট। 3 নম্বর হচ্ছে কমপ্লিশন সার্টিফিকেট। 4 নম্বর হচ্ছে টাইটেল ডিড অফ দ্য প্রপার্টি এবং টাইটেল ডিড অফ দ্য ল্যান্ড, এবং 5 নম্বর হচ্ছে অকুপেন্সি সার্টিফিকেট। এই সমস্ত ডকুমেন্টসগুলো যদি আপনি প্রপারলি পান, তাহলে আপনি জানবেন যে এই প্রপার্টিটা যেটা আপনি কিনতে চলেছেন সেটা জেনুইন এবং লিগাল। চলুন এবারে আমরা জেনে নিই মেটিয়া বুরুজের ক্ষেত্রে কি হয়েছিল। মেটিয়া বুরুজে যে ইললিগাল কনস্ট্রাকশনটা ভেঙে পড়লো তার কারণ কি? প্রথম কারণ, আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা জেনেছেন বা দেখেছেন টিভিতেও, কনস্ট্রাকশনটা ছিল ইললিগাল। অর্থাৎ কলকাতা কর্পোরেশনের কোনো স্যাংশন প্ল্যান কিন্তু ওই বিল্ডিংটার জন্য বা ওই কনস্ট্রাকশনটার জন্য দেওয়া হয়নি। আগেও বলেছি আমি যে কোনো বিল্ডিং এর স্যাংশন প্ল্যান যখন হয় সেটার মধ্যে একটা প্রাইমারি জিনিস থাকে যে বিল্ডিংটা কতটা লোড নিতে পারবে, অর্থাৎ বিল্ডিং এর লোড ক্যাপাসিটি। এইবারে কোনো একটা বিল্ডিং এর ওপরে যদি আপনি এক্সেসিভ লোড দিয়ে দেন, তাহলে কি হবে, বিল্ডিং এর বেস সেটাকে নিতে পারবে না, ফলে কি হবে, বিল্ডিংটা ভেঙে পড়বে। মেটিয়া বুরুজেও ঠিক একই ঘটনা ঘটে। বিল্ডিং এর যা স্ট্রেংথ
এক তো বিল্ডিং স্যাংশন প্ল্যান ছিল না, দ্বিতীয়ত বিল্ডিং এর যা স্ট্রেংথ, সেই স্ট্রেংথকে সমূলে বিনাশ করে দিয়েছিল কে? অত্যন্ত চিপ এবং পুয়ার কোয়ালিটির, অর্থাৎ অত্যন্ত খারাপ মানের কনস্ট্রাকশন মেটেরিয়াল ইউজ করার জন্য। সিমেন্ট অত্যন্ত খারাপ কোয়ালিটির, স্টিল অত্যন্ত খারাপ কোয়ালিটির, যার জন্য কি হয়েছে, ওর ভিতটাই তৈরি হয়নি শক্ত করে। এরপরে চোরের ওপরে বাটপারি। এই চোরের ওপরে বাটপারিটা হয়েছে কি, 50,000-এরও বেশি ইট জোগাড় করে রাখা ছিল। এই ইটগুলো বিল্ডিং এর ওপরে জড়ো করার কোনো কথাই নয়, কিন্তু কেন জড়ো করা হয়েছিল? পুলিশ জেরায় জানতে পেরেছে টপ ফ্লোরের যে ফ্ল্যাট, সেইগুলিকে তাড়াতাড়ি হস্তান্তর করার জন্যে প্রমোটার টপ ফ্লোরের কাজটা তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিল এবং তার জন্য নিচে থেকে ইটগুলোকে নিয়ে গিয়ে ওপরে স্ট্যাক করেছিল। যার জন্য কি হয়েছে, 3টে ভাইটাল পয়েন্ট সামনে এসে গেছে। এক, বিল্ডিং স্যাংশন ছিল না, যার জন্য আমরা জানি যে বিল্ডিং এর লোড ক্যাপাসিটি ছিল না, তাই জন্যই বিল্ডিং স্যাংশন হয়নি অবভিয়াসলি। 2, এক্সট্রিমলি বাজে কোয়ালিটির মেটেরিয়াল ইউজ করা হয়েছিল নিজেদের পয়সা বাঁচানোর জন্য। মানুষের কথা আর কে ভাবে, নিজেদের পকেটটা বাঁচলেই তো হলো। সো 2 নম্বর পয়েন্ট। এবং 3, যে বিল্ডিং এর লোড ক্যাপাসিটিই নেই, যে বিল্ডিং অত্যন্ত বাজে কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, সেই বিল্ডিং এর ওপরে আমি যদি টন টন মাল তুলে দিই, তো বিল্ডিংটা তো ভেঙে পড়বেই, মানুষ তো মরবেই, এটাই তো স্বাভাবিক, তাই না? আমার ভিডিওে আমি আপনাদের কিছু ছবি দেখাচ্ছি ওইখানকারই, তবে আমি ডিটেলসে যাব না, কারণ আমি তো নিউজ রিপোর্টার নই। নিউজ রিপোর্টারের রিপোর্টস আপনারা সবাই দেখেছেন যে ওখানে ওই বিল্ডিং এর পাশাপাশি আরো কিছু কিছু ইলিগাল বিল্ডিং পাওয়া গেছে, অ্যাটলিস্ট 6টা, যেগুলোকেও ওই ঘুষ নিয়ে তৈরি করা হয়েছিল। এখন দেখা যাক গভর্নমেন্ট কি করে। এবং যে বিল্ডিংটা ভেঙে পড়লো, সেখানে কমসে কম 10 জন তো মিনিমাম মারা গেছেই, বহু মানুষ আহত। এর পরের কি পজিশন সেটা তো ভগবানই জানেন। আস্তে আস্তে বোঝা যাবে। আমি যেদিন এই ভিডিওটা করছি ততক্ষণ পর্যন্ত এই আপডেটটা আমি আপনাদের দিলাম। এই ঘটনায় ইলিগাল কনস্ট্রাকশনটির প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে পুলিশ গ্রেফতার করেছে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে কোর্ট অবৈধ নির্মাণের ব্যাপারে স্ট্রং ডিসিশন নিয়েছে। জাস্টিস টি.এস. শিবজ্ঞানম এবং জাস্টিস হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ কেএমসিকে অর্ডার দিয়েছেন যে কোনো রকমের ইলিগাল বিল্ডিং যদি নোটিশে আসে, তা অবিলম্বে যেন ভেঙে দেওয়া হয় এবং সেখানে কোনো রকম প্রতিবাদ করলে কোর্ট সেটা গ্রাহ্য করবে না। আমরা আশা করব ফিরহাদ হাকিম সাহেব এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এর যথাযথ ব্যবস্থা নেবেন অবিলম্বে। আমার আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন, শেয়ারও করবেন, আর কমেন্টসে জানাবেন আপনারা নেক্সট কি ভিডিও চান, তাহলে আমি সেইভাবে অন্যান্য টপিক নিয়েও প্রিপেয়ার করব। আপাতত নেক্সট ভিডিও আসার জন্য ওয়েট করুন। নেক্সট ভিডিওতেও আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আসতে চলেছি। ওকে, তাহলে আজকের জন্য এই অবধি। নমস্কার, ভালো থাকবেন।